হ্যালো ভিউয়ার্স, হাসান বায়োলজির পক্ষ থেকে তোমাদের সকলকেই স্বাগত। আজকে আমাদের আলোচ্য বিষয় জল, খনিজ পদার্থ, খাদ্য ও গ্যাসের পরিবহন। এটি ক্লাস 9-এর তৃতীয় অধ্যায় জৈবনিক প্রক্রিয়ার একটি অংশ। এই জল, খনিজ পদার্থ, খাদ্য ও গ্যাসের পরিবহন। পরিবহন মানে কি? আমরা অনেকে জানা আছে পরিবহন মানে হচ্ছে কি এক স্থান থেকে অন্য স্থানে কোনো কিছুকে নিয়ে যাওয়া। তাহলে এখানে কি বলেছে? জল, খনিজ পদার্থ, খাদ্য ও গ্যাসের পরিবহন। তার মানে হচ্ছে জল, খনিজ পদার্থ, খাদ্য, গ্যাস উদ্ভিদদের ক্ষেত্রে এক স্থান থেকে অন্য স্থানে পরিবাহিত হয়। হেডলাইন দেখে তাই মনে হচ্ছে। এবার কিভাবে পরিবাহিত হয়? জল, প্রথমে ধরে নিই জল। জল কোথায় থাকে? মাটির নিচে থাকে। উদ্ভিদ তার দেহের জন্য যে প্রয়োজনীয় জল কোথা থেকে শোষণ করে? মাটি থেকেই শোষণ করে। তাহলে উদ্ভিদের মূলরম দ্বারা শোষিত জল জাইলাম বাহিকার মাধ্যমে পাতায় এসে পৌঁছায়, এটা আমরা জানি। তাহলে জলটা হয়ে গেল। জলের সাথে সাথে খনিজ পদার্থগুলো আসে জাইলাম বাহিকার মাধ্যমে দিয়ে পাতায়, সেটাও আমরা জানি। খাদ্য, উদ্ভিদের ক্ষেত্রে পাতায় উৎপন্ন খাদ্য ফ্লেম কলার মাধ্যমে সারা দেহে ছড়িয়ে পড়ে। তাহলে খাদ্যের পরিবহনটাও আমরা বুঝলাম, মানে খাদ্যটাও পাতা থেকে সারা দেহে ছড়িয়ে পড়ছে ফ্লেম কলার মাধ্যমে, তার মানে সেটাও একটা পরিবহন। গ্যাস, গ্যাস বা গ্যাসীয় পদার্থ, যেমন আমরা পড়েছিলাম সালোক সংশ্লেষ। সালোক সংশ্লেষ যখন পড়েছিলাম তখন সেখানে আমরা পড়েছিলাম সালোক সংশ্লেষ প্রক্রিয়ার জন্য CO2 প্রয়োজন। এই CO2 উদ্ভিদ পরিবেশ থেকে গ্রহণ করে। তাহলে সেই CO2 উদ্ভিদে যে যখন আসে তখন সেই কোষে যে পরিবাহিত হয় বা ওটা কোষেও পরিবাহিত হচ্ছে, অর্থাৎ CO2টাও পাতা থেকে কি হয় সারা দেহে ছড়িয়ে পড়ে। অনুরূপভাবে শোষণ যখন করে, উদ্ভিদের ক্ষেত্রে শোষণও হয়, আমরা এখনো পড়িনি ওটা। সেক্ষেত্রে উদ্ভিদ অক্সিজেন গ্রহণ করে, তাহলে সেই অক্সিজেনেরও পরিবহন ঘটে। তাহলে বুঝতে পারলাম উদ্ভিদের ক্ষেত্রে কি কি পরিবহন ঘটে, কি কি পদার্থের পরিবহন ঘটে। পরিবহন মানে হচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া। এবার পরিবহনের সংজ্ঞাটা যদি আমরা একটু পড়ি, কি হয়? যে পদ্ধতিতে বহুকোষী উন্নত উদ্ভিদ দেহে জল এবং জলে দ্রবীভূত খনিজ লবণ বা খনিজ পদার্থ জাইলেম বাহিকার মাধ্যমে পাতায় পৌঁছয় এবং পাতায় উৎপন্ন খাদ্য ফ্লেম কলার মাধ্যমে সমগ্র উদ্ভিদ দেহে সরবরাহিত হয়, তাকে বলা হয় পরিবহন। পরিবহন কি জানলাম? মানে মাটি থেকে যে জলটা নিচ্ছে, যেটা জাইলেম বাহিকার মাধ্যমে উদ্ভিদের গোটা দেহে আসছে, আবার পাতায় উৎপন্ন খাদ্য ফ্লেম কলার মাধ্যমে সারা দেহে সরবরাহিত হচ্ছে। এই দুটোর ঘটনাকে বলা হয় পরিবহন। তাহলে পরিবহনের প্রধান মাধ্যম হচ্ছে জল, এগুলো জলের মাধ্যমে পরিবাহিত হয়। এবারে আসবো উদ্ভিদদের যে এই পরিবহন, জল, খনিজ পদার্থ, খাদ্য, এগুলো কি হচ্ছে উদ্ভিদের সারা দেহে ছড়িয়ে পড়ছে। এই ছড়িয়ে পড়াটা কিভাবে হয় সেটাই আজকে আমাদের আলোচ্য বিষয়, বা কি কি পদ্ধতিতে ঘটে সেটাই আমরা পড়ব। তাহলে উদ্ভিদ দেহে পরিবহন দুভাবে ঘটে, একটা হচ্ছে নিষ্ক্রিয় পরিবহন, একটা হচ্ছে সক্রিয় পরিবহন। নিষ্ক্রিয় পরিবহন জিনিসটা কি বা কাকে বলে? যে পরিবহন পদ্ধতিতে কোনো অণু বা আয়ন শক্তির ব্যবহার না করে বেশি ঘনত্ব থেকে
কম ঘনত্বের দিকে পরিবাহিত হয় তাকে নিষ্ক্রিয় পরিবহন বলে। নিষ্ক্রিয় পরিবহন কি? যে পরিবহন পদ্ধতিতে পদার্থের অণু কম ঘনত্ব বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে ছড়িয়ে পড়ে কোনো রকম শক্তির ব্যবহার না করেই, সেটাকে বলা হয় নিষ্ক্রিয় পরিবহন। তো নিষ্ক্রিয় পরিবহন কোথায় কাজে লাগে? এই যে উদ্ভিদের ক্ষেত্রে জল পরিবাহিত হচ্ছে, খাদ্য পরিবাহিত হচ্ছে, এই পরিবহনগুলো নিষ্ক্রিয় পরিবহন, সক্রিয় পরিবহন, এই দুই পরিবহন পদ্ধতিতে ঘটে। তাহলে নিষ্ক্রিয় পরিবহন জানলাম যে বেশি ঘনত্ব থেকে পদার্থের অণু কম ঘনত্বের দিকে ছড়িয়ে পড়ছে কোনো রকম শক্তির ব্যবহার না করে। সক্রিয় পরিবহন কি? তাহলে নিষ্ক্রিয় পরিবহন যখন জানলাম, তাহলে এর ঠিক উল্টাটাই হবে সক্রিয় পরিবহন। এর উল্টা করলে কি হবে? নিষ্ক্রিয় পরিবহনে পদার্থের অণুগুলি বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যাচ্ছে। সক্রিয় পরিবহন উল্টা হবে, পদার্থের অণুগুলি কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে যাবে। উল্টা, শব্দটা যেহেতু উল্টো, তাহলে কাজটা উল্টো হবে। কি বললাম? সক্রিয় পরিবহন পদ্ধতিতে পদার্থের অণুগুলি কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে যায়, তাকে বলা হয় নিষ্ক্রিয় পরিবহন। এবার এই যে কম ঘনত্ব, নিষ্ক্রিয় না, সক্রিয় পরিবহন, কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে। তাহলে যখন কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে যাবে, তখন দুটো জিনিস এখানে ব্যবহৃত হয়। সক্রিয় পরিবহন পদার্থের অণুগুলি কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে যাচ্ছে, এক্ষেত্রে একটা বাহক প্রোটিনের প্রয়োজন পড়ে এবং বাইরে থেকে শক্তির প্রয়োজন পড়ে। নিষ্ক্রিয় পরিবহনে কি বলেছিলাম? শক্তির ব্যবহার না করে। নিষ্ক্রিয় পরিবহনের উল্টা সক্রিয় পরিবহন, তার মানে শক্তির ব্যবহার করবে। আর একটা কি বললাম? বাহক প্রোটিনের প্রয়োজন পড়ে। তাহলে সংজ্ঞাটা যদি আমি একটু ভালো করে বলি, সক্রিয় পরিবহন কি? যে পরিবহন পদ্ধতিতে পদার্থের অণুগুলি কোষ পর্দার মধ্য দিয়ে কম ঘনত্বের অঞ্চল থেকে বেশি ঘনত্বের অঞ্চলে যেতে গেলে বাহক প্রোটিন ও এটিপির অণুর প্রয়োজন পড়ে, তাকে সক্রিয় পরিবহন বলে। নিষ্ক্রিয় পরিবহন সক্রিয় পরিবহনের মধ্যে পার্থক্য কি? নিষ্ক্রিয় পরিবহনে পদার্থের অণুগুলি বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যাচ্ছে, সক্রিয় পরিবহনে পদার্থের অণুগুলি কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে যাচ্ছে। একটা পার্থক্য। দ্বিতীয় পার্থক্য, নিষ্ক্রিয় পরিবহনে কোনো রকম শক্তির প্রয়োজন পড়ে না, সক্রিয় পরিবহনে বাহ্যিক শক্তির প্রয়োজন পড়ে, যেটা এটিপি অণু যোগান দেয়। তৃতীয় নাম্বার, নিষ্ক্রিয় পরিবহনে কোনো বাহক প্রোটিনের প্রয়োজন পড়ে না, কিন্তু সক্রিয় পরিবহনে বাহক প্রোটিনের প্রয়োজন পড়ে। এই সক্রিয় পরিবহন, এটা আমি তোমাদের বাস্তব উদাহরণ দিচ্ছি। মনে করো তুমি সাইকেল চালিয়ে কোনো একটা ব্রিজের উপরে উঠছো, তাহলে যখন তুমি সাইকেল চালিয়ে ব্রিজের উপরে উঠছো, সাইকেল যখন ব্রিজের উপরে উঠছো, অর্থাৎ নিচতলা থেকে উপরতলায় যাচ্ছ, তাহলে কি করতে হয়? তোমাকে এক্সট্রা ফোর্স দিতে হয় কি না? ব্রিজে উঠতে গেলে দেখবে তোমাকে প্রচুর পরিমাণ শক্তি দিতে হচ্ছে। তাহলে সক্রিয় পরিবহনটা হচ্ছে ব্রিজে ওঠা। মনে রাখবে, ব্রিজে উঠতে গেলে এক্সট্রা শক্তি দিতে হয়। ঠিক তেমনি সক্রিয় পরিবহনের ক্ষেত্রে কি এক্সট্রা শক্তির দরকার পড়ে, যেটা এটিপি অণু থেকে। কেন?
কারণ তুমি নিচ থেকে উপরে উঠছো, নিচ থেকে উপরে উঠতে গেলে তোমাকে তো চাপ দিতেই হবে, না হলে উপরে উঠতে পারবে না। আর নিষ্ক্রিয় পরিবহন কোনটা? এবার তুমি ব্রিজে উঠে গেলে, ব্রিজ থেকে এবার নামছো, এবার দেখবে যখন তুমি ব্রিজ থেকে সাইকেলটা নিয়ে নামবে তখন তোমাকে কিন্তু পেডেল করতে হয় না, না পেডেল দিলেও তুমি অটোমেটিক নেমে যাবে। তার মানে কেন, তুমি উপর থেকে নিচের দিকে যাচ্ছ এবার, তাহলে সহজেই চলে যাবে, এক্ষেত্রে বাইরে দিয়ে কোনো শক্তির প্রয়োজন পড়ে না, তুমি পেডেল না দিলেও কিন্তু চলে যেতে পারবে। তাহলে বুঝাতে পারলাম? নিষ্ক্রিয় পরিবহন সক্রিয় পরিবহন কি করে মনে রাখবে? একটা ব্রিজে তুমি উঠছো, একটা সাইকেল চালিয়ে ব্রিজে উঠছো ধরো, তাহলে ব্রিজে উঠছো সেটা হচ্ছে যে ব্রিজে ওঠা সেটা হচ্ছে সক্রিয় পরিবহন, এবং ব্রিজ থেকে নামা সেটা হচ্ছে নিষ্ক্রিয় পরিবহন। তাহলে এই যে সক্রিয় পরিবহন আর এটা হচ্ছে নিষ্ক্রিয় পরিবহন, এটা কি? উদ্ভিদ দেহে পরিবহনের দুরকম পদ্ধতি। অর্থাৎ এতক্ষণ যেটা যে পড়লাম, জল, খনিজ পদার্থ, গ্যাস, এই পদার্থগুলি উদ্ভিদ দেহে পরিবাহিত হয়। কিভাবে পরিবাহিত হয়? নিষ্ক্রিয় পরিবহন পদ্ধতিতে পরিবাহিত হয় আর সক্রিয় পরিবহন পদ্ধতিতে পরিবাহিত হয়। আবার আরও একটু পড়ি, ডিটেলস পড়ি, তারপর আমরা বুঝতে পারবো কিভাবে পরিবাহিত হচ্ছে। এবারে সক্রিয় পরিবহন আর একটু ডিটেলসে বলছি। এখানে দেখো সক্রিয় পরিবহন আমি একটা ছবি করেছি তোমাদের জন্য। এটা হচ্ছে কি, এটা একটা কোষ, তার বাইরে কোষ পর্দা, ভিতরে কে আছে? বেশি ঘনত্বের অঞ্চল আছে। এটা হচ্ছে কম ঘনত্বের অঞ্চল, এখানে একটা কম ঘনত্বের অঞ্চল দেওয়া আছে। সক্রিয় পরিবহনের ক্ষেত্রে কি হয়? পদার্থের অণুটা কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে আসে। কে আসে? দ্রাব্য অণু এখান থেকে এখানে আসে। তাহলে যেহেতু আমি কম থেকে বেশির দিকে নিয়েছি, অর্থাৎ নিচ থেকে উপরের দিকে যাচ্ছি, তাহলে আমাকে এক্সট্রা ফোর্সের দরকার, এক্সট্রা শক্তির দরকার, যেটা যোগান দিয়ে যাচ্ছে এটিপি। কার সাহায্যে? একটা প্রোটিনের সাহায্য নিয়ে, যেটাকে বলে বাহক প্রোটিন। তাহলে এটিপি প্লাস বাহক প্রোটিন কি করছে? কম ঘনত্ব থেকে দ্রাব্যের অণুটাকে বেশি ঘনত্বের দিকে নিয়ে আসছে। ঠিক আছে, এ হলো সক্রিয় পরিবহন। এবার আসবো নিষ্ক্রিয় পরিবহনে। নিষ্ক্রিয় পরিবহন আবার দুরকমভাবে ঘটে, একটা হচ্ছে ব্যাপন পদ্ধতি, একটা হচ্ছে অভিশ্রবণ পদ্ধতি। এই ব্যাপন অভিশ্রবণ কি? তোমরা যখন 7-এ ছিলে তখন এটা পড়েছো, ব্যাপন এবং অভিশ্রবণ কি। তাও আমি তোমাদের একবার রিভাইজ করিয়ে দিচ্ছি। ব্যাপন কি? আমরা জানি যে ব্যাপন এক ধরনের ভৌত প্রক্রিয়া, একটা ভৌত প্রক্রিয়া। তাহলে যে ভৌত প্রক্রিয়ায় পদার্থের অণুগুলি নিজস্ব গতিশক্তির প্রভাবে বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানে ছড়িয়ে পড়ে, তাকে বলা হয় ব্যাপন। ব্যাপন একটা কি ধরনের পদ্ধতি পড়লাম? কিছুক্ষণ আগেই পড়লাম, নিষ্ক্রিয় পরিবহন পদ্ধতি। আর নিষ্ক্রিয় পরিবহন পদ্ধতি মানে পদার্থের অণুগুলি বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে ছড়িয়ে পড়বে। ব্যাপনের সংজ্ঞা পড়লাম, যে ভৌত প্রক্রিয়ায় পদার্থের অণুগুলি বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানে ছড়িয়ে পড়ে নিজস্ব গতিশক্তির প্রভাবে, তাকে বলা হয় ব্যাপন। এর উদাহরণ কি? যদি একটা সহজ উদাহরণ যদি বলি, যেমন দেখবে তোমরা যদি ঘরের মধ্যে একটা ধূপকাঠি জ্বালিয়ে দাও, তাহলে ধূপকাঠি যেটা জ্বালছো ওই ধূপকাঠির গন্ধটা কি হয়? সারা ঘরে ছড়িয়ে পড়ে। এটা একটা ব্যাপন প্রক্রিয়ার উদাহরণ। তোমরা ক্লাস 7-এ যখন পরিবেশ বিজ্ঞান বইটি পড়েছিলে সেখানে দেওয়া ছিল, আমি আর বিস্তারিত যাচ্ছি না, আমি জাস্ট এদের উপর উপর বলে যাবো ওগুলো। তাহলে এই ব্যাপনের বৈশিষ্ট্য কি? আমরা জানি ব্যাপন যে কোনো পদার্থের হতে পারে, সেটা কঠিন হোক, তরল হোক আর গ্যাসীয় হোক। তাহলে তরল, গ্যাসীয়, কঠিন যে কোনো পদার্থের ব্যাপন হতে পারে। দ্বিতীয় বৈশিষ্ট্য বলবো, ব্যাপনের ক্ষেত্রে পদার্থের অণুগুলি বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানে ছড়িয়ে পড়ে। হয়ে গেল দুটো বৈশিষ্ট্য।
3 নাম্বার বৈশিষ্ট্য বলবো, এই যে পদার্থের অণুগুলি বেপনের ক্ষেত্রে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যাচ্ছে, তো অণুগুলি কার প্রভাবে যায়? নিজস্ব গতিশক্তির দিকে যায়। বেপনটা ধরে নাও ওই যে ব্রিজ থেকে তুমি নামছো, তাহলে ব্রিজ থেকে যখন তুমি সাইকেল নিয়ে নামছো, তোমাকে পেডেল করার প্রয়োজন পড়ছে না, সাইকেলটা কি হচ্ছে, অটোমেটিক তার নিজস্ব গতিশক্তির জন্য নিচের দিকে নেমে যাচ্ছে, যাচ্ছে কি না? তাহলে এক্ষেত্রে পদার্থের অণুগুলি নিজস্ব গতিশক্তির প্রভাবে বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানে ছড়িয়ে পড়ে। বেপন প্রক্রিয়া কি হলো? কোনো বাহকের প্রয়োজন পড়েছে? পড়েনি। কোনো এক্সট্রা শক্তি বা বাইরের শক্তির প্রয়োজন পড়েছে? পড়েনি। তাহলে এক্ষেত্রে যেহেতু বেপন প্রক্রিয়ায় বাহকেরও প্রয়োজন পড়ে না, অতিরিক্ত শক্তিরও প্রয়োজন পড়ে না, তাহলে বেপন কি সক্রিয় পরিবহন না নিষ্ক্রিয় পরিবহন? অবশ্যই নিষ্ক্রিয় পরিবহন। বেপনের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে বেপন কতক্ষণ পর্যন্ত চলবে। তুমি ধরো একটা ধূপকাঠি জ্বালিয়ে দিয়েছো, কতক্ষণ পর্যন্ত চলবে? যতক্ষণ পর্যন্ত দুটি পদার্থের ঘনত্বের সমতা না আসা পর্যন্ত, অর্থাৎ যখন দুটি পদার্থ সমান না হচ্ছে, একই রকম না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত চলতে হবে। দুটি পদার্থের ঘনত্ব যতক্ষণ পর্যন্ত সমান না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত বেপন প্রক্রিয়াটি ঘটে যাবে। কেমন? একটা উদাহরণ দেখি। এই যে বেপন পদ্ধতি, এখানে কি নিয়েছো? তুমি একটা জল নিয়েছো, আর একটা কি দিয়েছো? লাল রং দিয়েছো। তাহলে এই যে এই লালটা হচ্ছে কি? দ্রাব্য, আর জলটা হচ্ছে কি? দ্রাবক। তাহলে এই দ্রাব্যর অণুটা কি করলো? এই লাল রংটা কি হবে? এই জলটার মধ্যে ছড়িয়ে পড়বে, লাল রং ছড়িয়ে পড়ছে। কতক্ষণ পর্যন্ত চলবে? যতক্ষণ পর্যন্ত লাল রংটা পুরোটাই না মিশে যাচ্ছে, ততক্ষণ, অর্থাৎ সমঘনত্বযুক্ত যতক্ষণ পর্যন্ত দ্রবণ না হবে, ততক্ষণ পর্যন্ত বেপন প্রক্রিয়াটা চলতে থাকবে। এরকম একটা ছবি তোমরা ক্লাস 7-এ অনেকদিন আগে পড়েছো। তাহলে আবার আগে জায়গায় ফিরে আসছি। এবার আমরা পড়ব বেপনের উদাহরণ। বেপনের উদাহরণ, বেপন বললাম কঠিন কঠিনেরও হতে পারে, কঠিন তরলেরও হতে পারে। কঠিন তরলের মধ্যে উদাহরণ হচ্ছে তুতে ও জল। তুত দেখবে যে ওই যে ইয়েগুলো যেটা আমরা জামা কাপড়ে দিয়ে থাকি অনেক সময়, নীল যেটাকে বলে থাকি, সেগুলো তুতে হয়। পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর জল, এটা হলো একটা কঠিন তরলের মধ্যে উদাহরণ। তরলের মধ্যে উদাহরণ কালি জল, যেটা দেখলাম ছবিটা আমি দেখালাম, যেটা তরল গ্যাসের মধ্যে উদাহরণ সুগন্ধি বায়ু, স্প্রিট বায়ু। সুগন্ধি বায়ু কেমন? তুমি যদি দেখো একটা আতর বা আমরা অনেক সময় সেন্ট দিয়ে থাকি, তাহলে সেন্টটা হচ্ছে কি? তরল। এবার ওটা কার মধ্যে ছড়িয়ে পড়ে? বাতাসে ছড়িয়ে পড়ে। তুমি সেন্ট দিলে তোমার রুমে যতজন থাকবে সবাই কিন্তু তোমার সেন্টের গন্ধ পাবে। তাহলে সেটা হচ্ছে তরল আর গ্যাসের মধ্যে বেপন। এবারে আসবো এই বেপন পদ্ধতির গুরুত্ব কোথায়। এই যে বেপন পদ্ধতি এতক্ষণ পর্যন্ত পড়লাম, যেখানে দেখলাম পদার্থের অণুগুলি বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে ছড়িয়ে পড়ছে, তাহলে এটা উদ্ভিদে এর কাজটা কি? না, উদ্ভিদের ক্ষেত্রে বেপন প্রক্রিয়ার মাধ্যমে কোষে কোষে হরমোন এবং খনিজ পদার্থের পরিবহন ঘটে। উদ্ভিদ বহুকোষী জীব, আমরা জানি অনেকগুলো কোষ নিয়ে গঠিত আছে, লাখো লাখো কোটি কোটি কোষ নিয়ে গঠিত আছে। তাহলে এই যে কোষ থেকে কোষ, কোষ আর একটা কোষ যেটা দিয়ে কলা গঠিত হচ্ছে, তাহলে কলার মাধ্যমে কি হচ্ছে? হরমোন, উদ্ভিদ হরমোনও পরিবাহিত হয়। অক্সিন, সাইটোকাইনিন, এগুলো উদ্ভিদ হরমোন, তোমরা পড়বে ক্লাস 10-এ। তাহলে এই উদ্ভিদ হরমোন একটা কোষ থেকে আর একটা কোষে যখন যাবে, বেপন প্রক্রিয়ার মাধ্যমেই ছড়িয়ে পড়ে। আবার খনিজ পদার্থগুলো বেপন প্রক্রিয়ার মাধ্যমেই উদ্ভিদের সারা দেহে ছড়িয়ে পড়ে। তাহলে এই হলো বেপন। এরপরে আমরা পড়ব অভিস্রবণ। অভিস্রবণ জিনিসটা কি? অভিস্রবণ বেপনের ঠিক উল্টা।
ব্যাপনের ঠিক উল্টা হচ্ছে অভিস্রবণ। ব্যাপন প্রক্রিয়ায় পদার্থের অণুগুলি বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে ছড়িয়ে পড়ছে। অভিস্রবণ প্রক্রিয়ায় পদার্থের অণুগুলি কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে ছড়িয়ে পড়ে, যেটা আমরা জানি কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে। এবার একটু সংজ্ঞাটা দেখে নেব অভিস্রবণ কাকে বলে। দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণকে, অবশ্যই জলীয় হতে হবে, দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণকে একটি অর্ধবদ্ধ পর্দা দিয়ে পৃথক রাখলে কম ঘনত্বের দ্রবণ থেকে বেশি ঘনত্বের দ্রবণে দ্রাবকের অণুর প্রবেশের ঘটনাকে বলা হয় অভিস্রবণ। তাহলে অভিস্রবণের সত্য কি? দুটাই জলীয় দ্রবণ হতে হবে, এখানে তরল কঠিন এরকম হবে না, দুটোই জলীয় দ্রবণ হতে হবে। জলীয় দ্রবণে দুটো জলীয় দ্রবণের মাঝখানে একটা অর্ধভেদ্য পর্দা প্রয়োজন পড়বে, মানে দুটো জলীয় দ্রবণকে আমি একটা অর্ধবদ্ধ পর্দা দিয়ে আলাদা করে রাখবো। তারপর কি দেখব, যে পদার্থের অণুগুলি কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে প্রবাহিত হচ্ছে। তাহলে অভিস্রবণ দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণকে একটি অর্ধভেদ্য পর্দা দিয়ে পৃথক রাখলে কম ঘনত্বের দ্রবণ থেকে বেশি ঘনত্বের দ্রবণে দ্রাবকের অণুর প্রবেশের ঘটনাকে বলা হয় অভিস্রবণ। এই অভিস্রবণ এখন বৈশিষ্ট্য কি? অভিস্রবণ দু রকমের, অভিস্রবণের অনেকগুলো বৈশিষ্ট্য হবে, তার মধ্যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো হচ্ছে অভিস্রবণের শুধুমাত্র তরল মাধ্যমেই ঘটে। পড়লাম অভিস্রবণ শুধুমাত্র তরল মাধ্যমেই ঘটে, এটা একটা বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য বলবো অভিস্রবণের দ্রাবকের অণুগুলো কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে ছড়িয়ে পড়ে। তৃতীয় বলবো অভিস্রবণ প্রক্রিয়ায় অর্ধভেদ্য পর্দার প্রয়োজন পড়ে। এই অর্ধবদ্ধ পর্দার উদাহরণ কি? কোষ পর্দা, মাছের পটকা, পার্চমেন্ট কাগজ, এগুলো হচ্ছে অর্ধবদ্ধ পর্দার উদাহরণ। তাহলে দুটো জিনিস কি, একটা হচ্ছে মেন যেটা দুটো জিনিস হচ্ছে অভিস্রবণ প্রক্রিয়ায় শুধুমাত্র তরল পদার্থের ঘটে, আর অভিস্রবণ প্রক্রিয়ায় অর্ধবদ্ধ পর্দার প্রয়োজন হয়। 3 নাম্বার হলো এই প্রক্রিয়ায় পদার্থের অণুগুলি কম ঘনত্বের অঞ্চল থেকে বেশি ঘনত্বের অঞ্চলে ছড়িয়ে পড়ে। এই অভিস্রবণ এর কাজ কি, অর্থাৎ এই অভিস্রবণ প্রক্রিয়া উদ্ভিদের কোথায় কাজে লাগে? উদ্ভিদের ক্ষেত্রে কোষ থেকে কোষে জল পরিবহনে এই অভিস্রবণ প্রক্রিয়াটি কাজে লাগে। অর্থাৎ উদ্ভিদ কি করছে, জাইলেম বাহিকার মাধ্যমে মাটি থেকে জল শোষণ করছে। এই যে জল শোষণ করছে, ঠিক আছে, এই শোষণটা অভিস্রবণ প্রক্রিয়ার মাধ্যমে ঘটে। অর্থাৎ জল যে শোষণ করছে সেটা হচ্ছে অভিস্রবণ প্রক্রিয়ার মাধ্যমে ঘটে। আর বেপনের মাধ্যমে কি ঘটে? বেপনের মাধ্যমে আমরা কি দেখলাম, যে বেপনের মাধ্যমে কোষে কোষে হরমোন এবং খনিজ পদার্থের পরিবহন ঘটে। এবার এই অভিস্রবণ প্রক্রিয়া আবার দু রকমের হয়, একটা অন্ত অভিস্রবণ, একটা হচ্ছে বহি অভিস্রবণ। অন্ত অভিস্রবণ আর বহি অভিস্রবণ কি সেটা একবার দেখে নিই। অভিস্রবণের কাজ কি পড়লাম? অভিস্রবণের কাজ পড়লাম হচ্ছে একটা কোষ থেকে পরবর্তী কোষে জল পরিবাহিত হয়। এবার মনে করো এই যে একটা গোল করে আঁকালাম, এটা হচ্ছে কোষ, আর একটা হচ্ছে এটা হচ্ছে বাইরের অঞ্চল। অন্ত অভিস্রবণ, অন্ত মানে কোথায়? ভিতরে। অভিস্রবণ মানে ভিতরে হচ্ছে। কোনো কারণে এটা হচ্ছে কোষ, তাহলে এটা উদ্ভিদের কোষ, অর্থাৎ মনে করি এই যে ছবিটা গোলটা আঁকালাম সেটা হচ্ছে মূলের কোষ,
আর এটা হচ্ছে বাইরের পরিবেশ, অর্থাৎ মাটি বা জল, জল মাটির নিচের জল এটা। তাহলে এই অঞ্চলের কোনো কারণে কোষীয় দ্রবণের চেয়ে এই অঞ্চলের ঘনত্ব বা গাঢ়ত্বে কম হলে, এখানে এর ঘনত্বটা হচ্ছে যদি কম হয় আর এটা যদি বেশি হয়, তাহলে কি হবে, এখান থেকে এখানে আসবে। অভিস্রবণ মানে কি, পদার্থের অণুগুলি কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে আসবে। তাহলে অন্ত অভিস্রবণ কি, কোষীয় দ্রবণের তুলনায় বাইরের পরিবেশের দ্রবণের গাঢ়ত্ব কম হলে পরিবেশ থেকে কোষের ভিতরে জল প্রবেশ করে, এই পদ্ধতিটিকে অন্ত অভিস্রবণ বলা হয়। অর্থাৎ মূলের যে কোষটা আছে সেই কোষের গাঢ়ত্ব যদি বেশি হয় এবং মূলের বাইরে যে জলগুলো আছে, মাটির মূলের বাইরে যে জল, সেই জলের গাঢ়ত্ব যদি কম হয়, তাহলে কি হবে, পরিবেশের বাইরে থেকে জলটা কোথায় ঢুকবে, কোষের মধ্যে ঢুকবে। তাই এই ঘটনাটাকে বলা হচ্ছে অন্ত অভিস্রবণ। অভিস্রবণ মানে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্ব, অর্থাৎ মাটির ভিতরে যে বা মাটির নিচে যে জল আছে সেই জলের গাঢ়ত্ব কম হতে হবে আর উদ্ভিদ দেহের কোষের গাঢ়ত্ব বেশি হতে হবে। তাহলে কি করবে, জলটা উদ্ভিদ দেহে প্রবেশ করবে। ঠিক এর উল্টাটা হচ্ছে বহি অভিস্রবণ। এটা যদি হয় যে মাটিতে যে জল আছে বা অন্যান্য খনিজ পদার্থ আছে তার গাঢ়ত্ব আর উদ্ভিদ কোষের গাঢ়ত্ব বা মূলের যে কোষ সেই কোষের গাঢ়ত্ব যদি কম হয় আর বাইরের পরিবেশে গাঢ়ত্ব যদি বেশি হয়, তাহলে কি করবে, কোষ থেকে জল বাইরে বেরিয়ে যাবে। এই ঘটনাটাকে বলা হয় বহি অভিস্রবণ। কোষীয় দ্রবণের চেয়ে বহিঃকোষীয় দ্রবণের গাঢ়ত্ব বেশি হলে কোষ থেকে জল বেরিয়ে যায়, এটাকে বলা হয় বহি অভিস্রবণ। অভিস্রবণ দু রকম, অন্ত অভিস্রবণ, বহি অভিস্রবণ। তাহলে এই অভিস্রবণে আমরা কি বলছি, কম ঘনত্ব থেকে পদার্থের অণুগুলি বেশি ঘনত্বের দিকে যাচ্ছে। আর এই অভিস্রবণ প্রক্রিয়ায় উদ্ভিদ জল শোষণ করে আর সেই শোষিত জলটা একটা কোষ থেকে অপর কোষে অভিস্রবণ প্রক্রিয়ায় পরিবাহিত হয়। এটা পড়লাম অভিস্রবণ সম্বন্ধে আপাতত। এবার এটা ধরো অভিস্রবণের একটা পদ্ধতি, ঠিক আছে, অনেকে জানো, ছবিটা আর দেখাচ্ছি না, বলছি না, পরে বলছি এটা। এবার এবার আমাকে একটা কথা বলো, অভিস্রবণ কি, নিষ্ক্রিয় পরিবহন না সক্রিয় পরিবহন? পরিবহন যখন আমরা পড়েছিলাম সেখানে পড়েছিলাম নিষ্ক্রিয় পরিবহন, সক্রিয় পরিবহন। সক্রিয় পরিবহন কাকে বলেছিলাম না, যে পরিবহন পদ্ধতিতে পদার্থের অণুগুলি কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে যায়। সক্রিয় পরিবহন যখন আমরা পড়েছিলাম তখন পড়েছিলাম পদার্থের অণুগুলি কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে যায়। আর নিষ্ক্রিয় পরিবহনে আমরা পড়েছিলাম পদার্থের অণুগুলি বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যায়। কিন্তু নিষ্ক্রিয় পরিবহনের মধ্যে আবার যখন অভিস্রবণ পড়ছি সেখানে আবার উল্টা পড়ছি। নিষ্ক্রিয় পরিবহন কি বলছে, বেশি ঘনত্ব থেকে কম ঘনত্ব থেকে। অভিস্রবণ কি করছে, কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে যাচ্ছে, উল্টা। তাহলে উল্টা যদি হয় তাহলে অভিস্রবণকে আমরা নিষ্ক্রিয় পরিবহন বলছি কেন, অভিস্রবণকে আমরা সক্রিয় পরিবহন বলতে পারতাম। এটাই তো কোশ্চিন জাগতে পারে অনেকের মনে। অভিস্রবণ প্রক্রিয়ায় কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে যায়, কিন্তু নিষ্ক্রিয় পরিবহন পদ্ধতিতে পদার্থের অণুগুলি বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যায়। তাহলে আমরা অভিস্রবণকে কেন নিষ্ক্রিয় পরিবহন বলছি, এটাই কোশ্চিন অনেকের মধ্যে জাগতে পারে। কেন কেন বলছি সেটা একবার দেখছি, সেটা এখন বলবো। অনেক সময় কি বলা হয়, অভিস্রবণ এক ধরনের বিশেষ ব্যাপন। মানে হচ্ছে অভিস্রবণও কিন্তু এক প্রকারের ব্যাপন।
ওই যুক্তিতে অভিস্রবণকে আমরা নিষ্ক্রিয় পরিবহন ধরেছি। অভিস্রবণও এক ধরনের ব্যাপন। এই যুক্তিটা দিয়ে আমরা অভিস্রবণকে নিষ্ক্রিয় পরিবহন বলছি, সক্রিয় পরিবহন বলছি না। কেন সেটা একবার দেখব। আচ্ছা, অভিস্রবণের এই ছবিটা তোমাদের অনেকের কাছে চিনি। এখানে কি হয়েছে, এটা হচ্ছে অর্ধবদ্ধ পদ্মা। এখানে দুটো দ্রবণ নিয়েছি। এটা হচ্ছে জল আছে, এখানে হচ্ছে জল চিনি দুটো মিশ্রিত করা আছে। কি হয়, অভিস্রবণ যখন ঘটে তখন কি হয়েছিল, এই জলের অণুটা এইখানে চলে এসেছিলো, যার ফলে অর্থাৎ কম ঘনত্ব অঞ্চল থেকে পদার্থের অণুগুলি বেশি ঘনত্বের অঞ্চলে চলে এসেছিলো, যার ফলে এর কী হয়েছিল, ঘনত্বটা বেড়ে গেছিলো বা আয়তনটা পরিমাণটা বেড়ে গেছিলো আর এর পরিমাণটা কমে গেছিলো। এটুকু পর্যন্ত আমরা জানি। এবার ধরো এই জিনিসটা কি, যে অভিস্রবণ একটি বিশেষ প্রকার ব্যাপন। ব্যাপন মানে কি? ব্যাপন মানে পদার্থের অণুটা বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যাবে। আমি একটা ছবি এঁকিয়েছি, দেখো এটা যে ছবিটা দেখতে পাচ্ছ, এখানে কি নিয়েছি, আমি প্রথমত দুটো দ্রবণ নিয়েছি, দু রকমের। একটা হচ্ছে জল চিনি মিশ্রিত দ্রবণ নিলাম, যেটাকে শরবত বলছি, আর একটা শুধু জল নিলাম। তাহলে এদিকে নলটাতে আমি জল রাখলাম, এদিকে রাখলাম শরবত বা চিনি মিশ্রিত জল। তাহলে যখন কোনো জলের সঙ্গে চিনি মিশিয়ে দিয়েছি, তার মানে কি হয়েছে, তার গাঢ়ত্ব বা ঘনত্বটা বেশি হয়ে গেছে। শরবতের ঘনত্ব বেশি না জলের ঘনত্ব বেশি হবে? এদিকে আমি জল নিয়েছি আর এদিকে শরবত নিয়েছি, ধরো শরবতের ঘনত্ব বেশি হবে না জলের ঘনত্ব? অবশ্যই শরবতের ঘনত্ব বেশি হবে। তার মানে এই অঞ্চলটা, এদিকের অঞ্চলটা হচ্ছে কি বেশি ঘনত্বযুক্ত অঞ্চল, এটা হচ্ছে কম ঘনত্বযুক্ত অঞ্চল। এই যে আমি শরবত নিলাম, শরবতের মধ্যে কি আছে, চিনি আর জল আছে। তার মানে শরবতের মধ্যে চিনিরও দ্রবণ আছে, জলেরও দ্রবণ আছে। চিনিটাকে আমরা কি বলি, দ্রাব্য বলি, আর জলটাকে আমরা কি বলি, দ্রাবক বলি। দ্রাব্য কোনটা, যেটা গুলে যায়। দ্রাবক কোনটা, যার মধ্যে গুলে, যেই তরলটার মধ্যে গুলে, সেটাকে বলা হয় দ্রাবক। 7-এ আমরা পড়েছি এটা। তাহলে এখানে হলো দ্রাবক হলো জল আর দ্রাব্য হলো চিনি। এবার আমাকে একটা জিনিস বলো, এটাতে কি আছে, জল চিনি দুটোই আছে, এটাতে শুধুমাত্র জল আছে। তাহলে এই যে জল চিনি যেটাতে মিশ্রিত হচ্ছে, আমি দুটোই কিন্তু সমান নিয়েছি। এক্ষেত্রে আমার জলের পরিমাণ বেশি না এক্ষেত্রে জলের পরিমাণ বেশি? এটাতে জলের পরিমাণ বেশি হবে, এটাতে জলের পরিমাণ কম হবে। স্বাভাবিকভাবে এটাতে শুধু জল নিয়েছি আমি, এটাতে শুধু জল, আর এটাতে জল আর চিনি নিয়েছি। তার মানে জল আর চিনির অণু আছে এটাতে। তাহলে এটাতে জলের পরিমাণ বেশি, জলের অণুর পরিমাণ বেশি, জলের অণু। এটাতে জলের অণুর পরিমাণ কম। কি হয়েছে, এইখান থেকে এইখানে চলে এসছে, এখান থেকে এখানে চলে এসছে, এসছে কি না? অভিস্রবণ প্রক্রিয়া মানে কি, জলের অণুগুলো কম ঘনত্বের অঞ্চল থেকে বেশি ঘনত্বের অঞ্চলে চলে আসে অভিস্রবণ প্রক্রিয়ায়। কিন্তু আমি আর ঘনত্ব তনটের কথা বলছি না, এবার আমি ডাইরেক্ট দ্রাবকের অণুর কথা বলছি। দ্রাবকের অণু মানে কি, জলের অণু। এই জলের অণু কথা বলছি। আবারও বলছি, আমি এবার যেটা বলবো সেটা হবে শুধু জল নিয়ে কথা হবে, চিনি নিয়ে কোনো কথা হবে না, জল। তাহলে এটা হচ্ছে কম ঘনত্বের দ্রবণ, এটা বেশি ঘনত্বের দ্রবণ। এখানে কি জল বেশি আছে না এখানে জল বেশি আছে? এখানে জল বেশি আছে, তাহলে এখানেও জল বেশি আছে। তাহলে এই যে এই জিনিসটা নিয়েছি, এখানে জলের অণু বেশি আর এখানে জলের অণু কম। এবার কী করেছে, জলের অণুটা বেশি থেকে কমের দিকে যাচ্ছে,
গিয়েছে কি না? এখানে জলের অণু কম, এখানে জলের অণু বেশি। আবারও বলছি, এখানে জল নিয়েছি শুধু, এখানে শরবত নিয়েছি। তাহলে এখানে জল নিয়েছি মানে কি, এখানে শুধুমাত্র জলই আছে, জলের অণু আছে। আর এখানে শরবত নিয়েছি মানে এখানে জলের অণু আছে আর চিনি আছে। তাহলে এখানে জলের অণু বেশি থাকবে স্বাভাবিকভাবে, এখানে কম থাকবে। তাহলে জলের অণুটা কী হচ্ছে, বেশি অঞ্চল থেকে কমের দিকে যাচ্ছে। আর বেশি অঞ্চল থেকে কমের দিকে যাওয়া মানে কি, বেপন। তাহলে এই অভিস্রবণ প্রক্রিয়ায় শুধুমাত্র জলের অণুর বেপন ঘটেছে। কোনো গাঢ়ত্ব দ্রবণ প্রবণ বলছি আমি, শুধুমাত্র জলের অণুর বেপন ঘটে। কেন? কারণ এই যে কম ঘনত্বের অঞ্চল, সেখানে শুধু জল আছে, তাহলে জলের অণু। এখানে কি বেশি ঘনত্বের অঞ্চল, এখানে জল প্লাস চিনি আছে, তার মানে এখানে জলের পরিমাণ কম আছে, এখানে জলের পরিমাণ বেশি আছে। তাহলে জল কি করছে, জলের অণুটা বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যাচ্ছে। গিয়েছে কি না? এখান থেকে এখানে এসছে জলের অণু। তাহলে জলের অণু বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যাচ্ছে। আর বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে মানে যাওয়া মানে কি, বেপন প্রক্রিয়া। তাহলে অভিস্রবণ প্রক্রিয়ায় শুধুমাত্র জলের অণু, অর্থাৎ জল সমান সমান কি, দ্রাবক, শুধুমাত্র জলের অণু বা দ্রাবক অণুর বেপন ঘটে। সেজন্য বলা হয় অভিস্রবণও এক প্রকার বেপন প্রক্রিয়া। বুঝতে পারলাম? না বুঝতে পারলে একটা লাইনই মুখস্থ রাখবো, অভিস্রবণ প্রক্রিয়ায় শুধুমাত্র জলের অণু বা দ্রাবক অণুর বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যায় বলে বেপন ঘটে। এজন্য অভিস্রবণ একটা বেপন প্রক্রিয়া। এই কারণটা এখানে লিখে দিয়েছি, কি জন্য বেপন বলা হয়েছে। বেপন প্রক্রিয়ায় পদার্থের অণুগুলি বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানে ছড়িয়ে পড়ে। অভিস্রবণ প্রক্রিয়ায় উচ্চ ঘনত্বযুক্ত দ্রাবক, অর্থাৎ জলের অণু, দ্রাবক মানে কে, দ্রাবক মানে হচ্ছে জল। তাহলে জল কি করছে, কম ঘনত্ব অঞ্চল থেকে এদিক থেকে এদিকে গেছিল। তাহলে উচ্চ ঘনত্বযুক্ত দ্রাবক অণু অর্ধপদ্ম পর্দা ভেদ করে কম ঘনত্বযুক্ত দ্রাবক দিকে ছড়িয়ে পড়ে। এক্ষেত্রে দ্রাবকের অণু অর্থাৎ জলের অণুর বেপন ঘটে। এ কারণে অভিস্রবণকে বিশেষ ধরনের বেপন বলা হয়। লাস্ট বারের জন্য বলছি, অভিস্রবণ একটি বিশেষ ধরনের বেপন। কেন? অভিস্রবণ প্রক্রিয়ায় আমি দুটো ধরনের দ্রবণ নিয়েছি, একটা শুধু জলের দ্রবণ আর একটা জল চিনি মিশ্রিত দ্রবণ, যেটা হচ্ছে বেশি ঘনত্বযুক্ত দ্রবণ। আর জল শুধু জল মানে কম ঘনত্বযুক্ত দ্রবণ। যেখানে শুধু জল নিয়েছি মানে এটাতে জলের অণুর পরিমাণ বেশি, আর যেখানে জল প্লাস চিনি নিয়েছি সেখানে জলের অণুর পরিমাণ কম। তার মানে এখানে জলের অণু বেশি, এখানে জলের অণু পরিমাণ কম। অভিস্রবণ প্রক্রিয়া যখন ঘটে তখন কি হয়, জলের অণুগুলো এখান থেকে এখানে যায়। তার মানে এবার যদি আমি ভাবি জলের অণুটা কি করে বেশি ঘনত্ব থেকে, জলের অণু বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যাচ্ছে। জলের অণু মানে জল কি ছিল, এখানে বেশি ছিল, তাহলে জলের অণুটা কি করছে, বেশি থেকে কমের দিকে যাচ্ছে। তার জন্য অভিস্রবণ প্রক্রিয়ায় শুধুমাত্র জলের অণু অর্থাৎ দ্রাবক অণুর বেপন ঘটে। ঠিক আছে? তাহলে অভিস্রবণ একটি বেপন প্রক্রিয়া। তার জন্য কি করা হয়েছে, অভিস্রবণকেও বলা হয় নিষ্ক্রিয় পরিবহন। এবার লাস্ট সক্রিয় পরিবহন। সক্রিয় পরিবহন জিনিসটা কি না, যে পরিবহনে পদার্থের অণুগুলি কম ঘনত্বের অঞ্চল থেকে বেশি ঘনত্বের অঞ্চলে যায়
এবার যখন কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে যাবে তখন কি প্রয়োজন পড়বে? একটা বাহকের জন্য প্রয়োজন পড়বে আর একটা বাইরের শক্তির প্রয়োজন পড়বে, দুটো জিনিস পড়বে। একটা বাহক অণুর প্রয়োজন পড়ে বা বাহক প্রোটিনের প্রয়োজন পড়ে, আর একটা অতিরিক্ত শক্তির প্রয়োজন পড়ে, সেটা হচ্ছে সক্রিয় পরিবহন। সক্রিয় পরিবহন আমি মনে রাখলাম কি করতে, মানে কিভাবে মনে রাখতে বললাম, তুমি ব্রিজে উঠছো, নিচ থেকে ব্রিজে উঠছো, তাহলে যখন নিচ থেকে ব্রিজে উঠছো তোমাকে বেশি চাপ দিতেই হবে, বেশি শক্তি প্রয়োজন দিতেই হবে, নাহলে উঠতে পারবে না। তাহলে সক্রিয় পরিবহনে মানে হচ্ছে একটা বাহক প্রোটিন আর এটিপির অণুর প্রয়োজন পড়ছে, যেটা আমি তোমাদের আগেও দেখালাম, এখানে দেখালাম। এই যে এই জিনিসটা সক্রিয় পরিবহনের একটা উদাহরণ। তাহলে এর যদি বৈশিষ্ট্য বলি, কিভাবে বৈশিষ্ট্যটা বলবো? সক্রিয় পরিবহনের বৈশিষ্ট্য যে এখানে দ্রাব্য অণু তার নিম্ন ঘনত্ব থেকে উচ্চ ঘনত্বের দিকে অঞ্চলে প্রবেশ করে বা পরিবাহিত হয়। এখানে কোষ পর্দার প্রয়োজন পড়ে, এটা একটা বলতে পারি বৈশিষ্ট্য। এই ধরনের পরিবহনে বাহক প্রোটিনের প্রয়োজন পড়ে বা প্রয়োজন দরকার। তাহলে এই যে বাহক প্রোটিন, এই বাহক প্রোটিনটাকে বলা হয় পাম্প। পাম্প কি বলবি? সক্রিয় পরিবহন প্রক্রিয়ায় যে বাহক প্রোটিনের প্রয়োজন পড়ে সেই বাহক প্রোটিনটাকে বলা হয় পাম্প। 3 নম্বর বৈশিষ্ট্য, দ্রাব্য অণু ঘনত্বের বিপরীত দিকে, মানে নিম্ন ঘনত্ব থেকে উচ্চ দিকে ঘনত্বের দিকে আছে, ঘনত্বের বিপরীত দিকে চলাচল করে বলে এটিপি শক্তির ব্যবহারে করার প্রয়োজন পড়ে। তাহলে এই তিনটা গেল সক্রিয় পরিবহনের বৈশিষ্ট্য। তোমরা কি করবে? সক্রিয় পরিবহনের সংজ্ঞা পড়বে, বৈশিষ্ট্যটা পড়বে, এবং আমি যে আগের ছবিটা দেখালাম সেই ছবিটাও আঁকবে। এবার এই সক্রিয় পরিবহন কাজ কি? সক্রিয় পরিবহন পদ্ধতিতে উদ্ভিদ কি কাজ করে? সক্রিয় পরিবহনের দ্বারা উদ্ভিদ মূলরম দ্বারা খনিজ লবণ যেমন সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম শোষণ করে। তাহলে সক্রিয় পরিবহন পদ্ধতিতে মানে কি করে? খনিজ যে আয়নগুলো সেগুলো উদ্ভিদ শোষণ করে মাটি থেকে। সক্রিয় পরিবহন প্রাণীদের ক্ষেত্রেও দেখা যায়। প্রাণীদের ক্ষেত্রে গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড প্রভৃতি সক্রিয় পরিবহন পদ্ধতিতে কোষ থেকে কোষে পরিবাহিত হয়। এবারে অনেকে বলে স্যার সক্রিয় পরিবহন জিনিসটা বুঝতে পারি না। সক্রিয় পরিবহন জিনিসটা না বুঝতে পারারই তোমাদের কথা। কেন? আমি কি বললাম এতক্ষণ পর্যন্ত? তোমাদের সক্রিয় পরিবহন কি সেটা বললাম, সক্রিয় পরিবহনের বৈশিষ্ট্য বললাম, আর কি বললাম? এখানে একটা ছোট একটা ছবি দিয়ে সক্রিয় পরিবহন জিনিসটা বোঝানোর চেষ্টা করলাম। 3টা। তার মানে আমি সক্রিয় পরিবহনে কি ঘটনা ঘটছে সেটা বললাম তোমাদের। সক্রিয় পরিবহনে কি ঘটনা ঘটছে সেই জিনিসটা বললাম। সক্রিয় পরিবহনে যে ঘটনাগুলো ঘটছে কিভাবে ঘটছে সেটা বলছি না। সক্রিয় পরিবহনে কি ঘটনা ঘটছে আমি সেটা তোমাদের বোঝালাম বা বললাম। সক্রিয় পরিবহন কিভাবে ঘটছে সেটা তোমাদের বলিনি, আর সেটা তোমাদের সিলেবাস অন্তর্ভুক্ত নয়। এই সক্রিয় পরিবহন কিভাবে ঘটে, অর্থাৎ কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে যাচ্ছে, বাহক অণুর প্রয়োজন পড়ছে, হ্যাঁ, শক্তির প্রয়োজন পড়ছে, কিভাবে প্রয়োজন পড়ে, হ্যাঁ, কিভাবে উদ্ভিদ সোডিয়াম, পটাশিয়াম এই আয়নগুলো শোষণ করে, এটা হচ্ছে বিস্তৃত একটা অংশ। ঠিক আছে, এটা তোমরা এখন বুঝতে পারবে না, এটা অনার্স লেভেলের সিলেবাস। তোমাদের জন্য সক্রিয় পরিবহনে কি ঘটে সেটাই পড়তে হবে, কিভাবে ঘটে সেটা পড়তে হবে না। ঠিক আছে, তবুও তোমাদের বইতে সক্রিয় পরিবহনে একটা উদাহরণ দেওয়া আছে, এবং এই উদাহরণের ক্ষেত্রে একটা ছবি দেওয়া আছে। এই ছবিটা হচ্ছে এই ছবিটা। ওরা কি করেছে, এই ছবিটা হচ্ছে একটা কোষের ছবি। দেখতে পাচ্ছ এখানে কোষ পর্দা,
আর তার কোষের ভিতরের অংশ সাইটোপ্লাজম। তার মানে একটা গোল যদি কোষ করা হয়, ঠিক আছে, গোলে কোষ, তাহলে কোষের এই জিনিসটাকে এখানে বড় করে দেওয়া হচ্ছে, কোষ পর্দা এটা, আর এটা হচ্ছে সাইটোপ্লাজম অংশ, ধরো এই সাইটোপ্লাজম, তাহলে এটা সাইটোপ্লাজম অংশ দেখানো হয়েছে। ছবিটাতে দেখিয়েছে কিভাবে সোডিয়াম আয়ন বেরিয়ে যাচ্ছে এবং পটাশিয়াম আয়ন কোষের মধ্যে ঢুকছে। এটা কোষ, আর এটা কোষের বাইরে। এটা ধরো উদ্ভিদের কোষ, অর্থাৎ মূলের কোষ ধরলাম, এটা হচ্ছে কোষের বাইরে অর্থাৎ মাটি বা জল, ঠিক আছে, এটা কোষের বাইরে অঞ্চল। তাহলে কিভাবে সোডিয়াম আয়নটা বেরোচ্ছে এবং পটাশিয়াম আয়নটা ঢুকছে সেটাই এখানেও দেখানো হয়েছে। আমি আবারও বলছি, সক্রিয় পরিবহন কিভাবে ঘটে সেটা তোমাদের না জানলেও চলবে। এখানে দেখানো হয়েছে 2 অণু পটাশিয়াম ঢুকছে এবং 3 অণু সোডিয়াম বেরিয়ে যাচ্ছে। 3 অণু সোডিয়াম বেরিয়ে যাচ্ছে, যে ক্ষেত্রে এই যে থাম্বের মতন দেওয়া আছে এগুলো হচ্ছে বাহক প্রোটিন, আর এটা হচ্ছে এটিপি। আমরা জানি সক্রিয় পরিবহনে বাহক প্রোটিনের প্রয়োজন পড়ে, এটিপিরও প্রয়োজন পড়ে। এই এটিপিটা কোথায় থাকে? বাহক প্রোটিন সংলগ্ন অবস্থায় থাকে। এটিপিটা কি হয় এখানে? এই এটিপিটা এখানে ভেঙে যায়, ভেঙে গিয়ে এডিপি তৈরি করে, মানে শক্তি করে। এই শক্তিতে কি হয়, এদিকে টানে, আবার এটাকে বের করে দেয় এদিকে। বাস এইটুকু জিনিসটা বুঝতে হবে। ছবিটা কিসের? সোডিয়াম ঢুকছে, সোডিয়াম বের হচ্ছে, পটাশিয়াম ঢুকছে, ঠিক আছে। এটা একটা কোষের ছবি, এটা কোষের বাইরের স্থান, অর্থাৎ মাটি, জল এগুলো হতে পারে। এখানে 2 অণু পটাশিয়াম ঢুকছে, 3 অণু সোডিয়াম বার হচ্ছে। এই থামগুলো হচ্ছে বাহক প্রোটিন বা যেটাকে আমরা পাম্প বলি। আর এটিপিটা কি হচ্ছে? পাম্পের সঙ্গে যুক্ত হয়, যুক্ত হয়ে কি করে ভেঙে যায়, এডিপি প্লাস পিআই তৈরি করে। ভেঙে গেলে মানে কি হলো, শক্তিটা বেরিয়ে গেল। শক্তিটা বেরিয়ে কি কাজ করবে? শক্তিটা এনএটাকে বাইরে পাঠাবে আর পটাশিয়ামটাকে টেনে নিয়ে আসবে। এটা হলো সক্রিয় পরিবহন পদ্ধতি। এর থেকে আর বেশি বলবো না এখানে, অনার্সের লেভেলে তোমার পরে বলবো। তাহলে এটা হলো সক্রিয় পরিবহন। এটা উদাহরণটা কিসের? সোডিয়াম পটাশিয়াম এটিপি পাম্পের উদাহরণ, ঠিক আছে। তাহলে আজকে আমরা পড়লাম কি, বিভিন্ন রকম পরিবহনগুলো পড়লাম এবং পরিবহনের পদ্ধতি পড়লাম, অর্থাৎ উদ্ভিদে জল, খনিজ পদার্থ, হ্যাঁ, খাদ্য বা গ্যাস, এই যে পদার্থগুলি পরিবাহিত হয়, কী কী পদ্ধতিতে পরিবাহিত হয় সেই পদ্ধতিগুলো পড়লাম। তার মধ্যে ব্যাপন পড়লাম, অভিস্রবণ পড়লাম, সক্রিয় পরিবহন, নিষ্ক্রিয় পরিবহন ইত্যাদি পড়েছি। তোমরা ভিডিওটা দেখো, কোথাও অসুবিধা হলে মেসেজ করবে, কল করতে পারো। আজকে এই পর্যন্ত, ইনশাআল্লাহ আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে। তো